অলির গল্পের দুনিয়ায় আপনাদের স্বাগত। আজকে আপনারা শুনবেন প্রেমেন্দ্র মিত্রের লেখা ছুঁচ গল্পের দ্বিতীয় এবং অন্তিম পর্ব। সোলোমাস নির্বিকারভাবে বলে উঠল, তাদের বিশ্বাস করাবার জন্যই এমন খবর দিয়েছি যাতে শেষ পর্যন্ত কোনো ক্ষতি হবার নয়। যেমন ইয়েমেন থেকে আপনি আদিস আবাবা আসছেন। এই খবর আপনি দিয়েছেন? আমি একেবারে আগুন হয়ে উঠলাম। ওই ফরিদকে? হ্যাঁ, দিয়েছি। তাতে লোকসান হয়েছে কি? সোলোমন হাসলেন। আপনি কি বারুদ নিয়ে খেলা করছেন জানেন? জানি, বারুদ নিয়েই আমাদের খেলা। গম্ভীর হয়ে সোলোমাস বললেন। এবার খানিকক্ষণ চুপ করে রইলাম, নিজের কর্তব্যটা স্থির করবার জন্য। সোলোমাসকে অবিশ্বাস্য যেমন করতে পারা যায় না, তেমনই বিশ্বাসও নয়। কি তার প্যাচ, কি তার মতলব কে জানে। হয়তো শত্রুপক্ষের চর হয়ে আমার উপরও টেক্কা দেবার জন্য এটা একটা নতুন ফন্দি। মুখে সেসব কিছু না জানিয়ে চলে আসার আগে শুধু বললাম, আপনার কথা মতোই আমার রাস্তা বদলাচ্ছি। এর ভেতর চালাকি যদি কিছু থাকে তাহলে খার্তুমে গেলেই ধরা পড়বে। সোলোমাস নিজেই কথাটা পূরণ করে দিলেন। খার্তুমে গিয়ে সোলোমাসের নির্দেশ যে মিথ্যে নয় তার প্রমাণও যেমন পেলাম, সেই সঙ্গে আরেকটা এমন ব্যাপার দেখলাম যেটা অত্যন্ত সন্দেহজনক। ওখানকার সুইস ব্যাংকের শাখায় সই দিয়ে সত্যি একটা শিলমোহর করা নতুন নির্দেশের খাম পেলাম। খামটা নিয়ে খার্তুমের সবচেয়ে খানদানি রাস্তা খেদিভ অ্যাভিনিউ ধরে খেদিভ আর ভিক্টোরিয়া অ্যাভিনিউর মোড়ে যে উটের পিঠে বসা জেনারেল গর্ডনের বিরাট ব্রোঞ্জের মূর্তিটা স্থাপিত সেখান পর্যন্ত এসেছি। এমন সময় দূরের আব্বাস স্কোয়ারের দিকে চোখ পড়ায় থমকে দাঁড়ালাম। আব্বাস স্কোয়ারের মাঝখানে জোড়া মিনারের বিরাট মসজিদের কাছ থেকেই যে লোকটা আসছে তাকে দূর থেকে দেখেও চিনতে যেমন ভুল হবার কথা নয়, তার খার্তুমে আসাও তেমনই অভাবনীয়। লোকটা আর কেউ নয়, ইবন ফরিদ। সোলোমাস কি তাহলে দুমুখো সাপের শয়তানিই করছে? আমায় খার্তুম আসার নির্দেশ দিয়ে ফরিদকেও কি তা আবার জানিয়েছে? না, আর ধোঁকার মধ্যে থাকার কোনো মানে হয় না। ব্যাপারটার একটা ফয়সলা এক্ষুনি আজই করে ফেলতে হবে। ফরিদ আমাকে দেখতে পায়নি। ভিক্টোরিয়া অ্যাভিনিউ দিয়ে সে খেদিভ অ্যাভিনিউর দিকেই আসছে। গর্ডনের মূর্তির আড়ালে নিজেকে লুকিয়ে খানিক অপেক্ষা করে আমি ফরিদের পিছু নিলাম দূর থেকে। ফরিদ খেদিভ অ্যাভিনিউয়ের একটা নামকরা হোটেলে গিয়ে ঢোকার কিছুক্ষণ বাদে সেখানে গিয়ে হোটেলের ক্লার্ককে জিজ্ঞাসা করে ঘরের নম্বর জেনে নিয়ে একেবারে শটান ইবন ফরিদের ঘরের দরজায় গিয়ে টোকা দিলাম। ফরিদের কামরার দরজার বাইরে বিরক্ত করোনা বিজ্ঞপ্তি লটকানো। ভেতর থেকে বাঘের মতো গলায় আওয়াজ এলো, দূর হও, বাইরের নোটিশ পড়তে পারো না? কি করে পারবো? হিব্রু ভাষায় বললাম, ইংরেজিটা যে জানি না। খানিকক্ষণ ভেতরে আর কোনো আওয়াজ নেই। তারপর আবার বাঁচখাই গলায় প্রশ্ন হলো, পড়তে পারো না তো আমার কথা বুঝলে কি করে? ফরিদ সে কথা জিজ্ঞাসা করতে পারে অবশ্যই, কারণ সে ইংরেজিতেই প্রথম ধমক দিয়েছিল। বললাম, শুনে বুঝতে পারলেই কি পড়তে পারা যায়? তুমি তো আরবি বলো খাসা, কিন্তু অক্ষর চেনো কি? ও ধারে এবার গর্জন শোনা গেল। কে তুমি? মোলায় মিষ্টি করে বললাম, ইবন ফরিদ। দড়াম করে দরজাটা এবার খুলে গেল। ফরিদের মাংসের পাহাড়ে যেন ভূমিকম্প শুরু হয়েছে। ও তুই, মানে আপনি? ফরিদ চটপট সামলে নিয়ে বললে, আসুন আসুন, তা এরকম রসিকতার মানে কি? কামরার ভেতর ঢোকার পর ফরিদ দরজাটা বন্ধ করে দিচ্ছে দেখে বললাম, যেন অবাক হয়ে, রসিকতা কোথায় দেখলেন? ফরিদ গর্জন করতে পারলেই বোধহয় খুশি হতো। তার বদলে অতি কষ্টে রাগ চেপে রেখে হাসবার চেষ্টা করে বললে, ইবন ফরিদ নামটা নেওয়া যদি রসিকতা না হয় তাহলে মাপ চাইছি। ইবন ফরিদ নামটা রসিকতা? আমি যেন আকাশ থেকে পড়ে বললাম, আপনি যদি ও নাম নিতে পারেন তাহলে আমি নিলেই রসিকতা হবে কেন? ও নাম আমার নয় বলতে চান?
ফরিদ আর বুঝি নিজেকে সামলাতে পারে না। তাই তো বলছি, আপনি ইবন ফরিদ তো ননই, আরবও আপনার দেশ নয়। কথাটা বলে ফরিদের মুখের দিকে চেয়ে রইলাম। এবার হয় সে ফাটবে, নয় প্যাচ খেলবে। শেষেরটাই ঠিক হলো। দু এক মুহূর্ত কি ভেবে নিয়ে ফরিদ বললে, মানলাম আপনার কথাই সত্যি, কিন্তু আপনি জানলেন কার কাছে? কারোর কাছে জানিনি, নিজেই বুঝেছি। আপনি আরবি ভাষা যতই ভালো বলুন, সত্যিকারের আরব হলে অন্তত ইবন ফরিদ নামটার দাম জানতেন। ফরিদ এবার সত্যি একটু হতভম্ব। মানে ইবন ফরিদ যে পর্যটক ভূগোলবিদ নয়, আরবি ভাষার অদ্বিতীয় একজন সুফি কবি, এ খবর শিক্ষিত আরব মাত্রেই শুধু নয়, আরবি সাহিত্যের সঙ্গে কিছু পরিচয় যার আছে সেও জানে। ভূগোলবিদ পর্যটক হিসাবে যার নাম ডাকছিল, তিনি ইবন ফরিদ নন, ইবন জুবের। ফরিদ হাঁ করে আমার দিকে তখন তাকিয়ে। বলেই ঘনাদা হঠাৎ ভ্রুকুটি করলেন। আমাদের সকলেরই তখন কোথা থেকে কাশির ছোঁয়াচ লেগেছে। শিশির সবার আগে সামলে উঠে লজ্জিতভাবে বললে, ঘনাদা, আপনার ঘরে লবঙ্গ আছে? কেন? এই সবাই চিবোতাম একটা করে, গলাটা কেমন খুসখুস করছে কিনা। তা লবঙ্গ কেন, উকো দিয়ে চাঁচো না। শিবু ঠিক সময় মতো সুর পাল্টে দাঁত খিঁচিয়ে উঠল। না ঘনাদা, আপনি বলে যান, ভারী একটু কাশি, তার জন্য লবঙ্গ চাই, বদ চাই, বাসক সিরাপ চাই, কড লিভার অয়েল যে চাউনি, এই আমাদের ভাগ্যি। শিশিরও আমরা বকুনি খেয়ে যথাবিহিত কুঁকড়ে গেলাম। ঘনাদা মানের গোড়ায় জল পেয়ে আবার শুরু করলেন। ফরিদ খানিক একেবারে বোবা হয়ে থেকে তারপর বললে, আমি ইবন ফরিদ হই বা নাই হই, আরব আমার দেশ হোক বা না হোক, তাতে আপনার কি আসে যায় যে আদিস আবাবা থেকে খার্তুম পর্যন্ত পিছু নিয়ে এই হোটেলে এসে ধাওয়া করেছেন? ফরিদের গলায় রাগের ঝাঁঝ কিন্তু নেই। সে যেন অন্য মানুষ। নামি ভাড়া আর যাই করুক, সে যা কারোর সাথে পাঁচে নেই, শুধু নিজের খুশিতে একটু দেশ বিদেশ ঘুরে বেড়াচ্ছে। আমি কেন মিছিমিছি তার পিছু নিয়ে তাকে বিব্রত করছি, এই তার নালিশ। ফরিদের তালেই তাল দিয়ে তার দিকে চেয়ে মুচকি হেসে বললাম, শুধু কি আডিসা বাবা থেকে? পিছু নিয়েছে সেই ইয়েমেন থেকে, তা বুঝি জানেন না? আমি এই সুর ধরব ফরিদ ভাবতে পারেনি। তবু যথাসম্ভব নিরীহ ভালো মানুষের মতো জিজ্ঞাসা করলে, কেন নিয়েছেন তাই তো জানতে চাইছি। তাহলে আমার মুখ থেকেই শুনতে চান? হো হো করে হেসে উঠে তার পিঠে একটা দোস্তির আদরের চাপড় দিয়ে বললাম, আসুন তাহলে বসা যাক। ফরিদ তখন মেঝেতেই উপুর হয়ে বসে পড়েছিল অবশ্য। আরে ওখানে নয়, এই আপনার সোফায়, বলে হাত ধরে তাকে তুলে সোফায় বসিয়ে দিলাম। ধরা হাতটা আরেক হাতে টিপতে টিপতে যেভাবে সে আমার দিকে তাকালো, তাতে তার চোখে ঠিক বন্ধুত্বের প্রীতি উঠলে উঠছে বলে মনে হলো না। যেন সেসব কিছু লক্ষ্য না করেই তার পাশে বসে পড়ে বললাম, কেন আপনার পেছনে ছিঁড়ে জোকের মতো লেগে আছি জানেন? বছর দুয়েক হলো একটা মানুষ ফ্রান্স থেকে নরওয়ে যাওয়ার পথে হঠাৎ নিরুদ্দেশ হয়ে যায়। এমন কত লোকই তো যায়। বিভিন্ন দেশের পুলিশ কিছুদিন একটু খোঁজ খবর হইচই করে, তারপর নামটা খরচের খাতায় লিখে দেয়। আর সব দেশের পুলিশ তা করলেও ফ্রান্সের সুর এটা করেনি। না করাটা একটু আশ্চর্য, কারণ লোকটা বৈজ্ঞানিক বটে, কিন্তু কেউ কেটা কেউ নন। পারমাণবিক বোমা কি গ্রহান্তরে যাবার রকেটের বারুদও তার গবেষণার বিষয় নয়। ফটোকেমিস্ট যাদের বলে, তিনি সেই জাতের রাসায়নিক। তার নামটা বৈজ্ঞানিক মহলে পর্যন্ত খুব বেশি লোক জানে না। তার নাম ধরা যাক রেনে লাভাল। একটু থেমে ফরিদের দিকে চাইলাম। ফরিদ সোজা লোক নন। রেনে লাভালের নাম শুনেও চমকাবার কোনো লক্ষণ তার দেখা গেল না। আবার বললাম, রেনে লাভাল নিরুদ্দেশ হবার কিছুকাল পরে কটা মজার ব্যাপার ঘটল। দুনিয়ায় এক ফরাসি পুলিশ দপ্তরে ছাড়া, যার সম্বন্ধে কারোর কোনো আগ্রহ নেই, সেই লাভালেরই প্যারিসের আগেকার বাসাবাড়িতে একদিন চুরি হলো। লাভালের বাসাবাড়ি ফরাসি পুলিশ তালা বন্ধ করে রেখেছিল। সেখানে দামি কোনো জিনিসপত্রও ছিল না। তবু সে বাড়িতে পুলিশের প্রায় নাকের ওপর দিয়ে বেপরোয়া হয় কোন চোর কিসের লোভে এলো চুরি করতে। চুরির পর পুলিশ সব কিছু মিলিয়ে দেখল, জিনিসপত্র কিছুই খোয়া যায়নি।
এমনকি নরওয়ে যাওয়ার সময় বই কাগজপত্র যা লাভাল যেমনভাবে রেখে গিয়েছিলেন, আর পুলিশ বাড়িতে তালা দেবার সময় শুধু ওপর থেকে ফটো নিয়ে যা ছোঁয়নি, সেসব ঠিক তেমনই রাখা আছে। চোর তাহলে কিসের খোঁজে এসেছিল এত বিপদ ঘাড়ে নিয়ে? ফরাসি পুলিশের হাতে চোর শেষ পর্যন্ত ধরা পড়ল। সাধারণ একটা দাগি সিঁধেল চোর। সে পুলিশের কাছে স্বীকার করল যে অচেনা একজন বিদেশি একটা বিশেষ ফরমাশ দিয়ে তাকে লাভালের বাসায় চুরি করতে পাঠিয়েছিল, তার জন্য টাকাও দিয়েছিল। প্রচুর বড় লোকের বাড়ির সিন্দুক ভাঙলেও অত টাকা পাওয়া যায় কিনা সন্দেহ। কাজ হাসিল করতে পারলে আরও টাকা দেবে বলেছিল, এবং সে কথা সে বিদেশি রেখেছে। কাজ তাহলে তুমি হাসিল করেছ? ওই অঞ্চলের কমিশনার দ্য পুলিশ স্বয়ং কড়া ধমক দিয়ে চোরকে জিজ্ঞাসা করেছিলেন, কিন্তু কড়া ধমক খেয়ে চোর হাসতে শুরু করেছিল। পাহারাদার পুলিশকে মারমুখো দেখে তারপর বলেছিল, আগে হাসিল করেছি বই কি, কিন্তু কাজটা কি শুনবেন? শুনলে আপনারাও হাসবেন। বলেছিলেন যে কাগজ ফেলার ঝুড়ির ছেঁড়া কাগজগুলো নিয়ে গিয়ে সেই বিদেশিকে দিতে। ছেঁড়া কাগজের বদলে নোট পেয়েছিলাম গাদা গাদা। চোরটা হাসতে হাসতে নিজেকে সামলেছিল। কমিশনার ভেতরে ভেতরে চমকে উঠলেও বাইরে তা বুঝতে দেননি কাউকে। জিজ্ঞাসা করেছিলেন আবার যে সে আর কিছু নিয়েছে কিনা। আগে ঠিক বলেছি মা মেরি দিব্যি। চোরটা সত্যি কথা বলছে বলেই মনে হয়েছিল। কমিশনার বিদেশি অচেনা লোকটির একটি চেহারার বর্ণনা জেনে নিয়ে চোরটাকে ছেড়ে দিয়েছিলেন। শুধু এই ঘটনা নয়, এরকম আরও দু একটা অদ্ভুত ব্যাপার তখন ঘটে। যে ল্যাবরেটরিতে লাভাল কাজ করতেন, খোঁজ করতে জানা যায় যে সেখানে তার এক সহকারীকে তার আগে থাকতেই পাওয়া যাচ্ছে না। সহকারী ফরাসি নয়, ইউরোপের ভিন্ন দেশের লোক। নিজের দেশে যাবে বলে ছুটি নিয়ে লাভাল নিরুদ্দেশ হবার 6 মাস আগে সেও চলে যায়, কিন্তু তারপর আর সে ফিরে আসেনি। লাভালের ব্যাপারটা নিয়ে টনক না নড়লে পুলিশ সেই সহকারীর খোঁজও বোধহয় করতই না। কেঁচো ঘুরতে গিয়ে সত্যিই শেষ পর্যন্ত গোখরো বেরুলো। ক্রমশ ফরাসি সরকার জানতে পারল যে রেনিয়ে লাভালের নিরুদ্দেশ হওয়ার পিছনে গভীর রহস্য আছে কিছু। কিছুকাল থেকে তিনি যেন খুব ভয় ভাবনায় দিন কাটাচ্ছেন মনে হয়েছিল। ল্যাবরেটরির সহকর্মীদের তিনি বিশেষ কিছু বলেননি, কিন্তু তিনি যে খুব বিপদের মধ্যে আছেন এই আভাসটুকু দিয়েছিলেন। বন্ধু ও সহকর্মীরা অবশ্য এসব কথার মানে তখন বুঝতে পারেনি। তার নিরুদ্দেশ হওয়ার সঙ্গে এইসব ব্যাপার জড়িয়ে ফরাসি পুলিশের ধারণা হলো যে রেনিয়ে লাভালকে তার শত্রুরা কেউ কোথাও পাচার করেছে, কিংবা তিনি নিজেই গা ঢাকা দিয়েছেন, কোথাও লুকিয়ে আছেন। ফরিদ কি বলতে যাচ্ছিল তাকে থামিয়ে বললাম, কিন্তু ফরাসি সরকারেরও যা অজানা সে কথা জানে মাত্র 2-1টি লোক। আপনি তাদের একজন। আমি? ফরিদ আকাশ থেকে পড়ল যেন। হ্যাঁ, আপনি জানেন যে চেষ্টা করলেও মথিয়ে লাভালকে শত্রুরা কেউ চুরি করে নিয়ে যেতে পারেনি। তিনি নিজেই তাদের ফাঁকি দিয়ে গা ঢাকা দিয়ে লুকিয়ে আছেন। কেন তিনি গা ঢাকা দিয়েছেন তাও আপনি জানেন। আর ধরুন একজন পরম বিশ্বাসী বন্ধু হিসাবে তারই গোপন নির্দেশ অনুসারে আপনি তাকে সাহায্য করতে তার লুকানো আস্তানায় চলেছেন। এই পর্যন্ত বলে একটু থামলাম। তারপর ফরিদের চোখে চোখ রেখে কড়া গলায় আবার বললাম, এখন মনে করুন আমি শত্রুপক্ষের চর। মনে করুন আপনার মারফত লাভালের গুপ্ত আস্তানা খুঁজে বার করবার জন্য আমি সাবধানে ছায়ার মতো আপনার পেছু নিয়েছি, কিন্তু তা সত্ত্বেও আপনি তা জানতে পেরে গেছেন। তারপর এখন হাতে পেয়ে আমার সম্বন্ধে আপনি কি করবেন? ফরিদ এতটুকু বিচলিত হলো না এ কথাতে, বরং শান্ত গম্ভীর স্বরে বললে, বিশেষ কিছু করব না। শুধু আজ সুইস ব্যাংকে গিয়ে যে নির্দেশ দেওয়া লেফাফাটি এনেছেন সেটি আপনার কাছ থেকে কেড়ে নিয়ে একটা গোল কিক করে আপনাকে দরজার বাইরে পাঠিয়ে দেব। কথা বলবার সঙ্গে সঙ্গে পকেট থেকে একটা ছোট রিভলভার বার করে সে আমার দিকে তখন ধরেছে। সেদিকে চেয়ে ভয়ে ভয়ে বললাম, সত্যিকারের রিভলভার মনে হচ্ছে। শুধু সত্যিকার রিভলভার নয়। ফরিদ হিংস্রভাবে হেসে সেফটি ক্যাশটা সরিয়ে বললে, 6টা গুলি ভরা আর সেফটি ক্যাশটাও সরানো। একটু ট্যাফু করলেই ওই বুকটা ঝাঁঝরা করে দেব। কিন্তু তাতে বড় বিশ্রী আওয়াজ হবে না? হোটেলের লোকেরা চমকে উঠতে পারে, এমনকি পুলিশ টুলিশ নিয়ে ছুটেও আসতে পারে এ ঘরে। সুদানি পুলিশ বড় বেয়ারা শুনেছি। সুদানি পুলিশ ঘুণাক্ষরেও কিছু জানবে না,
এ বিষয়ে নিশ্চিত থাকতে পারেন। ফরিদ কুটিল হাসির সঙ্গে চিবিয়ে চিবিয়ে বললে, কারণ এই হোটেলের মালিক থেকে চাকর পর্যন্ত কেউ সেনর সাবাটিনির ঘরে কি হচ্ছে উঁকি দিয়ে দেখতেও সাহস করবে না। ও, আপনি তাহলে সেনর সাবাটিনি? আমি পরিচয় জেনে ধন্য হবার ভাব দেখালাম। আমি যেই হই, তোর পকেটে লেফাফাটি এবার বার কর দেখি ছুঁচো। এখন বুঝতে পারছিস বোধ হয় ও লেফাফা সঙ্গে নিয়ে সিংহের গুহায় ঢুকে কি বোকামি করেছিস। অবশ্য লেফাফা তোর কাছ থেকে কেড়ে নিতামই, সেজন্যই তো আমার খার্তুম থেকে আসা। শুধু হাঙ্গামাটা তুই বাঁচিয়ে দিলি, এই যা। আমি যেন প্রায় কাঁদো কাঁদো হয়ে বললাম, এই লেফাফা আপনাকে দিতে হবেই, না নিয়ে আপনি ছাড়বেন না? না, ছাড়বো না। ভালোই ভালোই দিস তো জ্যান্ত এ ঘর থেকে বেরোতে পারবি, আর না দিলে লেফাফা তো যাবেই, সে সঙ্গে প্রাণটা। সাবাটিনির সে কি উল্লাসের হিংস্র হাসি। কিন্তু এ লেফাফা নিয়ে কি লাভ আপনার হবে? আমি কাতরভাবে বোঝবার চেষ্টা করলাম। রেনে লাভাল নিরিবিলিতে কোথাও একটু লুকিয়ে আছেন, তাকে কেন মিছিমিছি জ্বালাতন করবেন? জ্বালাতন কেন করব? তাকে জ্বালাতন কিছু করব না, শুধু তার যন্ত্রপাতি কাগজপত্র লোটবহর সমেত এমন জায়গায় পাচার করব যেখানে তার গবেষণার কোনো বিষয় আর হবে না। কোথায়? আপনার নিজের দেশ ইটালিতে? না, কোথায় তাতে তোর কি দরকার? ও, বুঝেছি। আমি ভালো মানুষের মতো বললাম, নামটা আপনার ইটালিয়ান হলেও আপনার দেশজাত বলে কিছু নেই। ওসব বাদাই ঘুঁচিয়ে আপনি শুধু নিজের স্বার্থের ধান্দাতেই ঘোরেন। রেনে লাভালকে পাবার জন্য যারা সবচেয়ে বেশি দাম দেবে তাদের কাছেই তাকে বেচবেন। চুপ কর ছুঁচো! সাবাটিনি গর্জন করে উঠল। তোর কাছে বক্তৃতা শোনবার মতন সময় আমার নেই। শুভ ছেলের মতো লেফাফাটা বার কর। আমি 1 থেকে 5 গুনছি, তার মধ্যে লেফাফা না দিলে এই রিভলভারই যা বলবার বলবে। 1। দোহাই দোহাই, আমি কাতর অনুনয় জানালাম। লেফাফাটা তো দিতেই হবে বুঝতে পারছি, কিন্তু তার আগে পৃথিবী থেকে চিরকালের মতো অন্নাভাব ঘোচাবার কল্পনাতীত উপায় যিনি আবিষ্কার করতে চলেছেন তার গোপন ঠিকানাটা একটু দেখে নিতে দেবেন? সত্যি বলছি, শিলমোহর দেওয়া খামটা এখনো খুলেও দেখিনি। তাহলে এই জন্মে দেখা আর তোর ভাগ্যে নেই। সাবাটিনি নির্মমভাবে হেসে উঠে গুনতে আরম্ভ করল। 2। সাবাটিনির পেছনের কামরার দরজাটা খোলার খুট করে একটু আওয়াজ হলো। সাবাটিনি চমকে উঠলেও আমার দিক থেকে চোখ বা পিস্তল কিছুই না সরে বিরক্তির সঙ্গে জিজ্ঞাসা করল, কে? পেছন থেকে চাপা গলায় আওয়াজ এলো, আমি সোলোমাস। সোলোমাস? সাবাটিনি হতভম্ব হলো বুঝতে পারলাম, কিন্তু তার চোখ আর পিস্তল আমার ওপরই নিবদ্ধ রইল। দাঁতে দাঁত চেপে বললে, এখানে কেন? তোমায় শেষ করতে। আমি হাত তুলে সবাই চিৎকার করে উঠলাম, ও কি করছেন মসিয়ে সোলোমাস? পিস্তল ছুড়বে না, আমার গায়ে গুলি লাগবে যে। সাবাটিনি চমকে একটু পেছনে তাকাতেই তার হাতের রিভলভার এলো আমার হাতে, আর সে তখন সোফার ওধারে চিৎপাত। রিভলভারটা সেফটি ক্যাচ আবার লাগিয়ে দাঁড়িয়ে উঠে বললাম, উঠুন সেনর সাবাটিনি, মেঝে এমন শুয়ে থাকা কি ভালো? কিন্তু সাবাটিনির ওঠবার কোনো লক্ষণ তখনও নেই। একবার বন্ধ দরজা আর একবার আমার দিকে ভ্যাবাচাকা খেয়ে তাকিয়ে বললে, সোলোমাস গেল কোথায়? সোলোমাস আবার যাবে কোথায়? আদিজাবাবাতেই আছেন। হেসে বললাম, ভেন্ট্রোলোকুইজম বিদ্যেটা অনেক সময় খুব কাজে লাগে। সাবাটিনি সেই বিরাট দেহ নিয়েও এবারে তড়াক করে লাফিয়ে উঠে বললে, শয়তান পাজি ছুঁচো, শুধু তোর হাতে রিভলভার তাই, নইলে তোর হাড় মাংস আমি আলাদা করে রাখতাম। রিভলভারটা দূরে ছুঁড়ে ফেলে দিয়ে বললাম, ও আফসোস আপনার আর তাহলে রাখলাম না। আমার কথা শেষ হতে না হতেই সাবাটিনি লাফ দিয়ে পড়ল। না, আমার ওপরে নয়, রিভলভারটা যেখানে ছুঁড়েছিলাম সেদিকে। কিন্তু সেখান পর্যন্ত তাকে পৌঁছতে হলো না। তার শয়তানি বুঝেই সোফাটা তৎক্ষণাৎ ঠেলে দিয়েছিলাম। তার ধাক্কায় হুমড়ি খেয়ে সে দেওয়ালের গায়ে গিয়ে ছিটকে পড়লে। সেখান থেকে তাকে তুলে একটা ধোবি পাট দিয়ে বললাম, কি ভাগ্যি সেনর সাবাটিনি, আপনার ঘরে এ হোটেলের মালিক থেকে চাকর বাকর কেউ উঁকি দিতে সাহস করে না, নইলে আপনার কাছে 2টো লড়াইয়ের প্যাঁচ শেখবারে সৌভাগ্য হয়তো পেতাম না। হয়তো হোটেলের লোকেরা ভূমিকম্প হচ্ছে ভেবে এ ঘরের দরজা ভেঙে ঢুকে পড়ত।
সাবার্ডিনিকে একটা চরকি পাক দিয়ে মাটিতে ফেলে আবার বললাম, আপনার মতো টনটনে ন্যায় নীতিবোধ কোথাও আমি দেখিনি। ধর্মযুদ্ধে অন্যের হাতে রিভলভার আপনি পছন্দ করেন না, কিন্তু নিজের হাতে রাখা ন্যায্য মনে করেন। আপনাকে আবার তাই একটা সেলাম জানাচ্ছি। সাবার্ডিনি তার নিজের খাটের উপরেই মুখ থুবড়ে পড়ে তখন কাতরাচ্ছে। পকেট থেকে শিলমোহর দেওয়া চিঠিটা বার করে বললাম, এই চিঠি আপনাকে খুলে এখন আমি দেখাতে পারি, কিন্তু দেখিয়ে কোনো লাভ হবে না, কারণ এই চিঠির ঠিকানাতেই আমি নিজে এখন যাচ্ছি। আর সেখানে আপনার এই শ্রীমুখ দেখার কোনো বাসনা কেন জানি না আমার হচ্ছে না। তা সত্ত্বেও যদি আপনি দেখাতে চান, তাহলে আশা করি উইল টুইল করিয়েই যাবেন। অবশ্য কার জন্যই বা করবেন? আপনার জন বলতে স্বয়ং শয়তান ছাড়া আর কেই বা আপনার থাকতে পারে? কথাগুলো বলে বেরিয়ে যেতে গিয়েও আমায় ফিরে দাঁড়াতে হলো। সাবার্ডিনি কাতরাতে কাতরাতেই তখন বিষ ঢালা গলায় বলছে, ওই দুমুখো সাপ সোলোমাসি তোকে সব জানিয়েছে, আমি বুঝেছি। কিন্তু এই আমি বলে রাখছি, ওই সোলোমাসের ছোবল তোকেও খেতে হবে। তোর নিপাট যাবার আর বেশি দেরি নেই। সাবার্ডিনির অভিশাপ কানে নিয়েই ঘর থেকে বেরিয়ে গেলাম। খার্তুম থেকে বেরোবার আগেই সাবার্ডিনির অভিশাপ অন্তত কিছুটা ফলল। যাবার দিনই সুইস ব্যাংকে সেই চিঠিটা কিভাবে আমার তালা দেওয়া হোটেলের কামরায় আমার ব্রিফকেস থেকে যে চুরি হয়ে গেল বুঝতে পারলাম না। কি ভাগ্যি আমি লেফাফাটা খুলে আগেই পড়ে রেখেছিলাম। চিঠিটা পড়েই কেন যে পুড়িয়ে দিইনি, এই আমার আফসোস। কিন্তু আফসোস করে বা চুরির কিনারা করবার চেষ্টায় সময় নষ্ট করে কোনো লাভ নেই। চুরি যাবার দরুনই যথাসম্ভব তাড়াতাড়ি সব ব্যবস্থা করে পরের দিন সকালেই একটি প্লেনে রওনা হয়ে পড়লাম। কিন্তু সেখানেও বাধা। খার্তুম থেকে বেরিয়ে ঝড়ের মধ্যে পড়ে প্লেনটা জখম হয়ে কোনো মতে নুবিয়ার মরুভূমির দক্ষিণ প্রান্তে নীলনজ্জাখানে হঠাৎ যেন পিছনে ফিরে যাবার জন্য বাঁক নিয়েছে সেই ছোট শহর আবু হামেদে গিয়ে নামলাম। সেখান থেকে তোড়জোড় করে অন্য প্লেনে কায়রো যেতে দিন দশেক লাগলো। কায়রো থেকে অবশ্য সোজা দক্ষিণ পশ্চিম আফ্রিকার আর এক প্রান্তে অতলান্তিক সমুদ্রের ধারে এক গহন জঙ্গলি রাজ্যে গেলাম। লেফাফায় সেই নির্দেশই ছিল। জঙ্গলি রাজ্যের নাম গ্যাবো। জায়গাটা একেবারে অচেনা নয়। আফ্রিকার দুষ্প্রাপ্য গ্যালাগো ধরতে অনেক আগে একবার ওখানকার জঙ্গলে গেছিলাম। কি ধরতে গেছিলেন? শিবু হাঁদার মতো জিজ্ঞাসা করে বসল। গ্যালাগো। গ্যালাগো? গরিলার মাস্তুতো পিস্তুতো ভাই না ঘনাদা? না, লেমুর জাতের বলে, সেই রকম আধা বাঁদর এক জাতের ছোট প্রাণী। কোনোটা ইঁদুরের চেয়ে বড় হয় না। মোটে ইঁদুর? শিশির ফোঁস করে যেভাবে নিঃশ্বাস ফেলল, তাতে মনে হলো গ্যালাগো জানোয়ারটা তাকে ঠকিয়ে একেবারে পথে বসিয়ে দিয়েছে। আমাদের ভাগ্য ভালো যে ঘনাদা সেই দীর্ঘ নিঃশ্বাস অগ্রাহ্য করে আবার শুরু করলেন। বিষুব রেখার উত্তরে অদলান্তিকের ধারে এই ছোট রাজ্যটি ফরাসিদের অধিকারে। রাজ্যটি কঙ্গোরই প্রতিবেশী এবং কঙ্গোর সঙ্গে তার মিলও কম নয়। বেশিরভাগই ঘন জঙ্গলে ঢাকা। এক একটা গাছ 100 থেকে 150 হাত প্রায় লম্বা। বছরের অর্ধেক সময় নদী নালা ভেসে জলা জঙ্গল একাকার হয়ে থাকে। সিংহের দাগা খুব বেশি পাওয়া না গেলেও আফ্রিকার বিরল জানোয়ার ওকাপি ওইসব জঙ্গলে মেলে। তাছাড়া চিতাবাঘ আছে, আর যাদের লাল বুনো মোষ, সোনালি বেড়াল, বিরাট সব কাঠবেড়ালি, আর ওই গ্যালাগো। এই জঙ্গলি রাজ্যে ঠিকানা মনে থাকা সত্ত্বেও রেনে লাভালের আস্তানা খুঁজে বার করতে কম বেগ পেতে হলো না। প্লেন তো নামিয়ে দিয়ে গেল সেখানে সমুদ্রের তীরে লিব্রেভিল বন্দরে। সেখান থেকে আঁকা বাঁকা কুইলা নদীতে যত দূর সম্ভব মোটর লঞ্চ, তারপর জঙ্গলি ডিঙি বেয়ে, কোথাও বা হেঁটে, বুনো হিংস্র আদিবাসীদের এড়িয়ে লাভালের নির্দেশ দেওয়া অঞ্চলে পৌঁছতে প্রায় 2 হপ্তাহ লেগে গেল। এই অঞ্চলটায় দুর্ভেদ্য বন জঙ্গল শেষ হয়ে গিয়ে পাহাড়ি উপত্যকা শুরু হয়েছে। ওকান্দে যাতে যেসব বাহকেরা এত দূর আমার মালপত্র বয়ে সঙ্গে এনেছিল, তারা আর যেতে চাইলে না। সামনে ফাঙ্গ বলে আর এক জঙ্গলি জাতের এলাকা। সেখানে ওকান্দেদের দেখতে পেলে আর রক্ষে নেই। অগত্যা একটা পাহাড়ে ঢিপির পাশে ছোট একটা কুঁড়ে গোছে তৈরি করিয়ে তারই মধ্যে বেশিরভাগ সঙ্গের জিনিস রাখলাম। তারপর নিতান্ত দরকারি জিনিসপত্র একটা ছোট ব্যাগে ভরে রওনা হলাম রেনে লাভালের ডেরা খুঁজতে। সামনে ছোটোখাটো একটা পাহাড় 1000 ফুট উঁচু।
তারই মাঝামাঝি একটা পাহাড়ের খাঁজে লাভালের আস্তানা লুকোনো বলে নির্দেশ পেয়েছি। অচেনা পাহাড় বেয়ে উঠে সে আস্তানা খুঁজে বার করতে সন্ধে হয়ে গেল। পাহাড়ের দুটো শাখার মাঝখানে এমনভাবে আস্তানাটা লুকোনো যে সহজে চোখে পড়ার কথা নয়। আস্তানা বলতে 3টি ছোট বড় জঙ্গলের কাঠের গুঁড়ি দিয়ে তৈরি ঘর, বড়টি ল্যাবরেটরি আর 2টি শোবার ও রান্নার। কিন্তু 3টি ঘরের কোথাও কেউ নেই। ঘর দরের চেহারা দেখলে মনে হয় অন্তত 2-1 দিন আগেও সেখানে কেউ কেউ ছিল। রান্নাঘরে একটা স্টোভের ওপর একটা জল ভরা কেটলি চাপানো, পাশের টেবিলে একটা ডিশের ওপরে একটা বাসি অমলেট ভাজা পড়ে আছে। কেউ যেন অমলেট ভাজা সেরে চায়ের জল কেটলিতে চড়িয়ে হঠাৎ চলে গেছে। কেটলিটা নামিয়ে স্টোভটা নেড়ে দেখে বুঝলাম তেল ফুরিয়েই সেটা শেষ পর্যন্ত নিভে গেছে। কেটলির জলও ফুটে ফুটে অর্ধেক হয়ে যে আগুন নেববার পর ঠান্ডা হয়ে গেছে, ভেতরে কেটলির গায়ে পরপর জলের গোল গোল দাগেই তা বোঝা গেল। এইটা যে লাভালের আস্তানা সে বিষয়ে কোনো সন্দেহ নেই। ল্যাবরেটরির যন্ত্রপাতি সরঞ্জাম দেখেই তা ধরা যায়। কিন্তু লাভাল গেছে কোথায়? হঠাৎ অমন করে গেছেই বা কেন? কোনো শত্রু তাকে এখানে আক্রমণ করেছিল বলেও মনে হলো না, সেরকম কোনো চিহ্ন নেই। ল্যাবরেটরি থেকে ঘর দরে জিনিসপত্র সব কেউ ছুঁয়েছে বলেও মনে হলো না। আমার সন্দেহ হয়তো অমূলক। লাভাল হয়তো কাছেই কোথাও গেছে। এক্ষুনি ফিরে আসবে ভেবে অনেক রাত পর্যন্ত অপেক্ষা করলাম, কিন্তু বৃথা। এত রাত্রে আর খুঁজতে যাওয়ার কোনো মানে হয় না। ওই আস্তানাতেই রাতটা কাটাবার জন্য তৈরি হচ্ছি। এমন সময় নিস্তব্ধ পাহাড়ে কোথায় যেন একটা পাথর খসে পড়বার শব্দ পেলাম। তারপর বুঝতে পারলাম পাহাড়ের খাড়াই পথে এই আস্তানার দিকে কে যেন সন্তর্পণে আসছে। পাহাড়ি রাস্তার আলগা নুড়ি পাথর নড়াচড়ার শব্দ একটু ভালো করে কান পাতলেই শোনা যায়। কোনো জানোয়ার টানোয়ার হবে কি? না, তা হওয়া সম্ভব নয়। এখানে সিংহ নেই বললেই হয়। আর সিংহ কি জংলি চিতা মানুষের ব্যবহার করা পথে পারতপক্ষ আসবে না। রাতটা খুব অন্ধকার নয়। কৃষ্ণপক্ষের চাঁদ খানিক আগেই পাহাড়ের ওপরে উঠতে শুরু করেছে। তেলের অভাবে আলোটালো এতক্ষণ জ্বালতে না পারলেও খুব অসুবিধা হয়নি। এখন মনে হলো তেল না থেকেই ভালো হয়েছে। যে আসছে সে লাভাল নিশ্চয়ই নয়, কারণ তাহলে নিজের আস্তানে এত সন্তর্পণে সে আসত না। সে যেই হোক, আস্তানায় আলো থাকলে দেখতে সে পেতই দূর থেকে। তাতে হয় পালাতো, নয় আরও সাবধান হয়ে হানা দিত। তার চেয়ে আধা অন্ধকারে আমি যে তার জন্য আগে থাকতে প্রস্তুত থাকতে পারছি এই ভালো। এক হাতে পিস্তল আর এক হাতে টর্চটা নিয়ে ঘর থেকে বেরিয়ে কাঠের বাড়িটার পিছন দিকে গিয়ে দাঁড়ালাম। কৃষ্ণপক্ষের সপ্তমী কি অষ্টমীর লালচে চাঁদ তখন পাহাড়ের মাথায় আরও খানিকটা উঠে এসেছে। চারিদিকে কেমন একটা ছমছমে ভুতুড়ে আবছা অন্ধকার। আমি যেখানটায় দাঁড়িয়েছিলাম সেখানটায় সেই চাঁদের আলোর ছায়াতেই অন্ধকার আরও গাঢ়। চুপিসারে যে পাহাড়ি পথে উঠে আসছিল, একটা পাথুরে ঢিপি ঘুরে আসতেই তার মূর্তিটা অন্তত দেখা গেল। জানোয়ার নয়, মানুষ। আর জঙ্গলিও যে নয়, ওই আবছা আলোতেই দূর থেকে তার পোশাক দেখে বুঝতে দেরি হলো না। কে তাহলে লোকটা? লাভাল যে নয়, মুখ না দেখেই শুধু আকৃতি দেখে বুঝতে পারলাম। লাভাল গোলগাল ছোটোখাটো মানুষ, আর এ লোকটা মোটা তো নয়ই, বরং বেশ রোগা ও লম্বা। সন্তর্পণে আসছে বটে, কিন্তু একটা পা বেশ খুঁড়িয়ে। ঠিক সময় বুঝে ধরব বলে নিঃশব্দে অপেক্ষা করতে লাগলাম। লোকটা লাভালের আস্তানার সামনে এসে এদিক ওদিক চেয়ে ভেতরে গিয়ে ঢুকতেই নিঃশব্দে এগিয়ে গিয়ে খোলা দরজার বাইরের দিকে দাঁড়ালাম। লোকটা তখন একটা দেশলাই জ্বালাবার চেষ্টা করছে। ড্যাম ধরা বলেই বোধহয় কাঠিটা ধরছে না। দেশলাই জ্বালাবার সঙ্গে সঙ্গেই তার মুখে টর্চটা ফেললাম। কে বলে আঁতকে উঠে সে যতখানি চমকালো, আমি তার চেয়ে কিছু কম নয়। লাভালের আস্তানায় চোরের মতো ঢুকেছে আর কেউ নয়, সোলোমাস। সাবাটিনি নিজে শয়তান হলেও সোলোমাস সম্বন্ধে তাহলে মিথ্যে বলেনি। প্রথম বিষয়ে ধাক্কাটা সামলে তখন আমি কর্তব্য স্থির করে ফেলেছি। টর্চের আলোটা তার মুখের ওপর রেখেই ভেতরে ঢুকে পিস্তলটা তার দিকে উঁচিয়ে বললাম, আপনার সব খেল খতম মসিয়ে সোলোমাস। সোলোমাস কিন্তু ভয় পাওয়ার বদলে এবার উচ্ছ্বসিত হয়ে উঠল, যেন হাতে চাঁদ পেয়েছে। ও আপনি?
আপনি এসেছেন দাদা, আপনার আশায় কিভাবে যে দিন গুনছি। ওসব চালাকি রাখুন সোলোমাস। একবার আমায় আহাম্মক বানিয়েছেন বলে কি বারবার পারবেন ভেবেছেন? আপনার সব শয়তানি আমি জানি। বলুন, কেন লুকিয়ে এখানে এসেছেন? কোথায় লাভালকে সরিয়েছেন? সরিয়েছেন নাকি শেষ করে দিয়েছেন? এসব আপনি কি বলছেন? সোলোমাসের গলার স্বর সত্যিই যেন কাতর। একটু ধৈর্য ধরুন, আমায় আলোটা জ্বালতে দিন, তারপর সব কথা শুনুন। আমি তখন আর সোলোমাসের অভিনয় ভুলতে রাজি নই। কঠোর হয়ে বললাম, আপনাকে আমি আর বিশ্বাস করি না এতটুকু। তাছাড়া আলো আপনি জ্বালবেন কিসে? এখানে তেল নেই। তেল ছাড়া আলো জ্বলবে। সোলোমাস গম্ভীর গলায় বলে ঘরের একদিকে যেতেই আমি টর্চটা তার উপর রেখে বললাম, কোনো চালাকির চেষ্টা করেছেন কি গেছেন? আপনার দোষ সাবাটিনির পরিণাম তাহলে আপনারও হবে। সাবাটিনের পরিণাম? তাহলে তার সঙ্গেও এখানে আপনার দেখা হয়েছে? বলে সোলোমাস অবাক হয়ে ফিরে দাঁড়ালেন। কোথায় কি একটা টেপায় ঘরের ছাদের একটা গুপ্ত আলো তখন জ্বলে উঠেছে। সেই গুপ্ত আলোর রহস্যে যেটুকু কৌতূহল হয়েছিল, সোলোমাসের পরের কথায় তা ভুলে গিয়ে একেবারে হয়ে গেলাম। সোলোমাস আগের কথার খেই ধরেই উৎসুক হয়ে বললেন, কখন দেখা হলো? আজ? তার কি পরিণামের কথা বলছেন? এবার আমাকে হতভম্ব হতে হলো। কি বলছেন আপনি? আজ তার সঙ্গে কোথায় দেখা হবে? তাকে শেষ দেখেছি খার্তুমে। বুঝেছি, তাই আপনি অমন উল্টো পাল্টা কথা বলছেন। সাবাটিনি যে এখানে, আর তার জন্যেই যে আমাদের এই সর্বনাশ, এসব আপনি কিছুই জানেন না। সোলোমাসের গলায় সত্যের সুর যতই থাক, সন্দেহ আমার গেল না। কঠিন হয়ে বললাম, আবার আমায় ধোকা দেবার চেষ্টা করছেন সোলোমাস? ধোকা আপনাকে কোনো সময় দিইনি দাস। আপনি শুধু সাবাটিনির ছোঁয়া লেগে সব কিছু বাঁকা দেখছেন। অবিশ্বাস করতে হয় করবেন, কিন্তু তার আগে ধৈর্য করে কথাগুলো একটু শুনবেন। তাই শুনলাম। এবার শুনে স্তম্ভিত হয়ে গেলাম। সাবাটিনিকে আমি যতখানি চিনেছিলাম, সে তার চেয়ে অনেক বেশি পাকা শয়তান। আমার হাতে ওই লাঞ্ছনাতেও তার মতলবে কোনো পরিবর্তন হয়নি। আমায় নির্দেশ দেওয়া চিঠি চুরির মূলে যে সেই ছিল, এ বিষয়ে আর কোনো সন্দেহ নেই। সেই নির্দেশ অনুসরণ করে আমার আগেই সেখানে পৌঁছেছে। সম্ভবত কায়রো যাওয়ার পথে আমার যে দেরিটা হয়েছিল, তাতেই এ সুবিধে সে পেয়েছে। এখানে এসে সে যা চাল চেলেছে, বদমাইশি বুদ্ধিতে তার তুলনা হয় না। এ অঞ্চলের জঙ্গলি অধিবাসী হল ফাং বলে এক অসভ্য জাত। সাবাটিনি কূটকৌশলে তাদেরকেই লাভালের বিরুদ্ধে খেপিয়ে দিয়েছে। কাছাকাছি নির্জন একটা পাহাড় ঘেরা জায়গা ফাংদের পবিত্র দেবস্থান। সাবাটিনি সেই পাথরটা চুরি করে সরিয়ে দিয়ে ফাংদের ওঝা পুরুতদের ঘুষ দিয়ে বা যেভাবে হোক বুঝিয়েছে যে বিদেশি একটা লোক অন্য দেবতার পুজো করে মন্দির বানিয়ে তাদের দেশ অপবিত্র করেছে, তাই ফাংদের নিজেদের দেবতা তাদের ছেড়ে গেছে। লাভালের ল্যাবরেটরিটাই ফাংদের দুশ্মন দেবতার মন্দির বলে সাবাটিনি বুঝিয়েছে। ফাংরাই একদিন ওই ল্যাবরেটরির কাঠের বাড়ি তৈরি করতে ও বহু দূর থেকে সেখানকার যন্ত্রপাতি সাজ সরঞ্জাম বয়ে আনতে সাহায্য করেছিল। এখন সেই ল্যাবরেটরি আর লাভালের ওপরেই তারা খাপ্পা। লাভালকে তারা হঠাৎ চড়াও হয়ে ধরে নিয়ে গিয়ে বন্দি করেছে। আর 4 মাস বাদে তাদের নিজেদের দেবতার উৎসবের দিন। সেই দিন ওই ল্যাবরেটরিতেই লাভালকে বলি দিয়ে সমস্ত কিছু তারা পুড়িয়ে দেবে, নিজেদের দেবতাকে সন্তুষ্ট করে ফিরিয়ে আনতে। এই তাদের সংকল্প। লাভালকে যেদিন জঙ্গলিরা ধরে নিয়ে যায়, সোলোমাস তার আগেই এই আস্তানায় পৌঁছায়। জঙ্গলিদের হানা দেবার সময় সে উপস্থিত ছিলেন না। ল্যাবরেটরির জন্য কয়েকটা গাছগাছড়া সংগ্রহ করতে বেরিয়েছিলেন। ফিরে এসে লাভালের চিঠি পড়ে তিনি সব বুঝতে পারেন। লাভাল বন্দী হয়ে চলে যাওয়ার আগে ওই চিঠিটুকু লিখে যেতে পেরেছিলেন। সোলোমাস লাভালের লেখা শেষ চিঠি আমায় দেখালেন। তাতে কটি মাত্র কথা তাড়াতাড়ি পেন্সিল দিয়ে লেখা। মেলাস, আমি বন্দী। সাবাটিনের ষড়যন্ত্র, ল্যাবরেটরি বাঁচাও। চিঠিটা পড়ে আমি জিজ্ঞাসা করলাম, এটা কদিন আগের ঘটনা? 5 দিন। এই 5 দিন যে আমার কি করে কেটেছে তা বলতে পারবো না। এই আস্তানায় এসে ওই চিঠি পেয়েই আবার পালিয়ে যেতে হয়েছে। কখন জঙ্গলিরা আবার আসে কে জানে। ল্যাবরেটরি বাঁচাবার কথা লাভাল লিখে গেছেন।
কিন্তু জঙ্গলিরা এলে বাঁচাবো কি করে? একলা তাদের বিরুদ্ধে কি করতে পারি? বিশেষ করে সাবাটিনি যখন তাদের মন্ত্রণা দাতা। জঙ্গলিরা কিন্তু ল্যাবরেটরি ভাঙতে আসেনি, সেটাও সাবাটিনির পরামর্শে নিশ্চয়। সাবাটিনি তো সত্যি ল্যাবরেটরি ভাঙতে চান না। আপাতত জঙ্গলিদের সাহায্যে আমাদের জব্দ করে পরে ল্যাবরেটরি শুধু লাভালকে লোপাট করে নিয়ে যাওয়াই তার মতলব। ফাঙ্করা 4 মাসের পর উৎসবের দিন ল্যাবরেটরির সঙ্গে লাভালকেও শেষ করতে চায়, এ খবর তারপর জেনেছি একটিমাত্র বিশ্বাসী জঙ্গলির কাছে। সেই ছিল লাভালের ও আমার একমাত্র সঙ্গী এই অনুচর। আপাতত সে দলের লোকের ভয়ে ল্যাবরেটরিতে আসে না, তবে আমি এখান থেকে দূরে যে পাহাড়ের গুহায় লুকিয়ে আছি খোঁজ করে সেখানে আমার সঙ্গে দেখা করেছে। তার কাছেই সাবাটিনি ও ফাংদের সমস্ত খবর পেয়েছি, কিন্তু পেয়ে কি করব কিছু ঠিক করতে না পেরে শুধু আপনার পথ চেয়ে আছি। আপনার দেরি দেখে তো ভয় হচ্ছিল সাবাটিনি আপনাকেও কোনোভাবে বন্দি করেছে। একটু চুপ করে থেকে ব্যাপারটা বুঝে নিয়ে জিজ্ঞাসা করলাম, আপনি যা আলো জ্বালেন তাতে কোনো ভয় নেই? না, পাহাড়ের খাঁজে এমনভাবে ল্যাবরেটরি লুকোনো যে বাইরে থেকে কোথাও এর আলো দেখা যায় না। তাছাড়া জঙ্গলিরা থাকে এখান থেকে অনেক পশ্চিমে, জঙ্গলের মধ্যে বোমায় ঘেরা গ্রামে। সেখান থেকে রাত্রে যারা রাজত্বের লোভেও বেরোবে না। ভয় শুধু সাবাটিনিকে, কিন্তু সেও এখন মতলব হাসিল করে নিশ্চিন্ত মনে পরের চালের ফন্দি আঁটছে। আর রাত্রে এদিকে আসার কোনো দরকারও নেই। আমি যেখানে এসেছি তা সে জানে না। আমি চাই প্রতি রাত্রে এসে ল্যাবরেটরিটা দেখে শুনে লুকোনো বিদ্যুতের ব্যাটারিগুলো চালু রেখে যাই। আচ্ছা, লাভাল তো চিঠিটা মেলাস বলে কাকে লিখেছেন? এবার আমি না বলে পারলাম না। আপনার নাম অথচ সোলোমাস বলেই জেনেছি। সোলোমাস একটু দুঃখের হাসি হেসে বললেন, সন্দেহ দেখছি আপনার এখনো সম্পূর্ণ যায়নি। শুনুন, মেলস আমার পদবী। আমার পুরো নাম হলো সোলোমাস মেলস। পরিচয়টা লুকোবার জন্যই শুধু সোলোমাস নামটা জানিয়েছিলাম। লাভাল চিরকাল আমাকে মেলস বলেই ডাকেন। এক মুহূর্তে ব্যাপারটা আমার কাছে পরিষ্কার হয়ে গেল। বিস্মিত আনন্দে বললাম, ও আপনি তাহলে লাভালের সেই সহকারী যিনি লাভালের আগেই দেশে যাবার নাম করে নিরুদ্দেশ হয়ে যান? হ্যাঁ, লাভাল আর আমি দুজনে পরামর্শ করেই ওই ব্যবস্থা করেছিলাম। ঠিক করেছিলাম প্রথমে আমি গা ঢাকা দেব, তারপর লাভাল। আমার দেশ যে গ্রিস তা নাম দেখেই নিশ্চয়ই বুঝেছেন। গ্রিসে যাবার নাম করে দুনিয়ার কেউ কল্পনাও করতে পারে না যে আমি গ্যাবোতে হাজির হব। এমন জায়গা খুঁজে বার করে এখানে ল্যাবরেটরি বসাবার ব্যবস্থা আমিই করি। লাভাল পরে পালিয়ে এসে এখানে ওঠেন শত্রুদের ধোঁকা দেবার জন্যে। তারপর বাইরে গিয়ে আমাকে তাদের সঙ্গে মিথ্যা যোগাযোগ করতে হয়। শত্রুরা, বিশেষ করে সাবাটিনি যাদের হয়ে কাজ করছে, তারা কিন্তু ক্রমশই আমাদের চারিধারে জালের বেড়া দুর্ভেদ্য করে আনছে বলে ভয় হয়। বড় বড় রাজা গজাদের সাহায্য চাইতে আমরা নারাজ। রক্ষকই তাহলে ভক্ষক হয়ে দাঁড়াবে। পরামর্শের জন্য একান্ত বিশ্বাসী বন্ধু হিসেবে লাভাল তাই আপনাকে স্মরণ করেন, কিন্তু এখন মনে হচ্ছে আপনাকে ডাকাও বৃথা হয়েছে। লাভালের যুগান্তকারী গবেষণা আর সম্পূর্ণ হবে না। সোলোমাস দীর্ঘ নিঃশ্বাস ফেলে চুপ করবার পর বললাম, আমাদের দেশে একটা কথা আছে সোলোমাস, যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ। সুতরাং আশা ছাড়বেন না। শুধু একটা কথা আগে আমি জানতে চাই, গবেষণা সত্যি কত দূরে গিয়েছে? পুরো সংখ্যা যে 137, সে বিষয়ে আর কোনো সন্দেহ নেই তো? না। মূলাধার শুধু একটি? হ্যাঁ। আর সাজানো কিভাবে? ওই মাঝের একটি ম্যাগনেসিয়াম পরমাণুকে ঘিরে 55টি কার্বন, 72টি হাইড্রোজেন, 5টি অক্সিজেন আর 4টি নাইট্রোজেন পরমাণু। সোলোমাস বলে গেলেন, এই সমস্ত পরমাণু মিলিয়ে কৃত্রিম উপায়ে মূল জিনিস তৈরি করতে পেরেছেন ল্যাবরেটরিতে? হ্যাঁ, তা পেরেছি। শুধু জিনিসটা এখনো অসার বলা যায়। আসল কাজ ঠিক করছে না। সেই আসল কাজ করাবার গবেষণাই চলছে, মানে এতদিন পর্যন্ত চলছিল। বলে সোলোমাস আবার একটা দীর্ঘশ্বাস ফেললেন।
একটু চুপ করে ভেবে নিয়ে এবার বললাম, আপনাদের বিশ্বাসী জঙ্গলির নাম কি? উজি। উজি মানে তো সোয়াহিলি ভাষায় বুড়ো। লোকটা বুড়ো নাকি? না, বুড়ো নয়, জোয়ান। ওই চার ডাক নাম। শুনুন, উজিকে দিয়ে ফাংদের কাছে খবর পাঠাবেন যে তাদের মুঙ্গু মানে দেবতা এই কদিন বাদেই অমাবস্যার রাত্রে তাদের বোমা মানে কাঠের দেওয়াল ঘেরা গ্রাম থেকে কিছু দূরে যে টিঙ্গা টিঙ্গা অর্থাৎ জলা আছে তার ওপারে এক ওকুমে মানে আবলুস কাঠের গাছ থেকে তাদের সঙ্গে কথা বলবেন। এক খবর পাঠাবার মানে? মানে সত্যি সেদিন তাদের দেবতাই ওকুমে গাছ থেকে তাদের জানাবেন যে যে বিদেশিকে তারা ধরে নিয়ে গেছে সে দেবতার দোস্তুর মতো পেয়ারের লোক। তাকে এক্ষুনি ছেড়ে দিয়ে তার ঘরবাড়ি মন্দির মানে ল্যাবরেটরি যদি তারা নিজেরাই পাহারা দেওয়ার ব্যবস্থা এখন থেকে না করেন তাহলে 3 মাস বাদে কুলৌ নদীর যে দুটি শাখা তাদের গায়ের দুদিক থেকে বয়ে গেছে তারা একটা রক্তে লাল হবে আর একটা আগুন জ্বলবে। সোলোমাস আমার দিকে সন্দিগ্ধভাবে চেয়ে বললেন, এইসব বিপদ দেখে শুনে আপনার কি মাথা খারাপ হয়ে গেছে দাস? ফাংরা যদি সত্যি ওই জলের ধারে দেবতার কথা শুনতে যায় তো তার ওই আজগুবি কথা বিশ্বাস করে লেভালকে ছেড়ে দেবে বলে মনে করেন? সাবাটিনি তাদের পিছনে আছে, কথা ভুলবেন না। যদি 3 মাস তারা দেবতার কথার প্রমাণ দেখবার জন্য অপেক্ষা করে, তাহলে প্রমাণ দেখতে পাবে? এটা কি ঠাট্টাইয়ার কি সময় দাস? ঠাট্টাই আর কি করছি না সোলোমাস, সত্যি এক নদীতে জল লাল করে আর এক নদীতে আগুন জ্বালব। আপনাদের ল্যাবরেটরিতে সেন্ট্রিফিউজ নিশ্চয়ই আছে? আছে। ভালো, আর শুধু কটা টেস্ট টিউব আর জোরালো বিদ্যুতের আলো হলেই চলবে। কি চলবে? কি করবেন আপনি? দুটো নেহাত তুচ্ছ প্রাণীর বংশ বৃদ্ধি করাবো। বংশবৃদ্ধি করাবেন? কি প্রাণীর? একটা হলো জিমনাজেনিয়াম ব্রিভ আর একটা নটেলিউকা মিলিয়ারিস, নেহাত আনুবীক্ষণিক নগণ্য প্রাণের কণা, দুটো সুতলি চাবুকের মতো সুরবার করা একরকম ডাইনোফ্ল্যাজেলেট। হাতের ব্যাগটা খুলে একটা পিপেট বার করে বললাম, তার জন্য এই কাঁচের সূক্ষ্ম ছুঁচি যথেষ্ট। আমি রসায়নের গবেষণা করি, ওসব প্রাণীতত্ত্ব বুঝি না। বলে সোলোমাস যেভাবে হাল ছেড়ে দিয়ে চুপ করে গেলেন তাতে মনে হলো আমার মাথা খারাপ হওয়া সম্বন্ধে কোনো সন্দেহ তার আর তখন নেই। অমাবস্যার আগের দিন পর্যন্ত দিনে সোলোমাসের সঙ্গে তার গোপন গুহায় লুকিয়ে থেকে রাত্রে তাদের ল্যাবরেটরিতে আমি যা করবার করে ফেললাম। তারপর গোপনে উজির হাতে কটা দাগ দেওয়া টেস্ট টিউব দিয়ে নদীর কোন শাখায় কোনগুলো ফেলতে হবে বলে দিলাম। অমাবস্যার রাতে টিঙ্গা টিঙ্গার ধারে জঙ্গলি ফাংরা সত্যিই এসে জড়ো হলো মাঝরাতে। সাবাটিনি তাদের আটকাবার অনেক চেষ্টা অবশ্য করেছিল। উজি বিদেশিদের কাছে কাজ করে বিধর্মীদের চর হয়েছে জানিয়ে এটা শত্রুদের কাছে একটা ফাঁদ বলে বোঝাতে চেয়েছিল। জঙ্গলিরা তাতে উজিকে বন্দি করেছিল, কিন্তু কুসংস্কারের কৌতূহলে দল বেঁধে জলার ধারে আসতেও ছাড়েনি। জলার উপরে ওকুমে গাছ থেকে দেবতার আদেশ শুনে ভড়কে গেলেও তারা লাভালকে কিন্তু ছেড়ে দিল না। সাবাটিনির উস্কানিতে তারা 3 মাস বাদে প্রমাণের জন্য অপেক্ষা করে রইল। সে 3 মাস কি উদ্বেগের মধ্যে যা কাটল তা বলে বোঝানো যাবে না। সোলোমাস তো আমার উপর তখন খেপেই গেছেন। ল্যাবরেটরিটা বাঁচাবার যেটুকু আশা ছিল আমি যেন পাগলামি করে তা জলাঞ্জলি দিয়েছি। 3 মাস বাদে জঙ্গলিরাও যেমন প্রতিদিন নদীর 2 শাখার ওপর নজর রাখে, আমিও গোপনে গোপনে তাই। তারপর হঠাৎ একদিন জঙ্গলিদের সে কি তাণ্ডব নৃত্য! গ্রামকে গ্রাম জুড়ে উৎসবের নাচ শুরু হয়ে গেল। একটা নদীর জল সত্যি রক্তের মতো লাল হয়ে উঠেছে আর একটা আগুনের মতো জ্বলছে। আপনার ওই ছুঁচ ফুটিয়েই একটা নদী থেকে রক্ত বার করে আরেকটায় আগুন ধরালেন? শিবু কাস্তে কাস্তে বললে। হ্যাঁ, আমার ব্যাগে ছিল সমুদ্রের জ্যান্ত অ্যানিমনের টুকরো, 2 জাতের ডাইনোফ্ল্যাজেলেটে ভর্তি, আর পুয়ের্তো থেকে এনেছিলাম নটেলিউকা মিলিয়ারিসের জীবাণু। সেখানকার নদী সমুদ্রের মোহনায় যাতে মাঝে মাঝে জল আগুনের মতো উজ্জ্বল হয়ে ওঠে। আর যাকে জিম ব্রিফ বলে জেলেরা, সেই জল লাল করা মাছের মড়ক লাগানো জিমনাডিনিয়াম ব্রিফের জীবাণু এনেছিলাম ফ্লোরিডা থেকে। সেন্ট্রিফিউজে অ্যানিমনের টুকরোগুলো পাক খাইয়ে ভেতরে আলাদা করে তা থেকে অতি সূক্ষ্ম ছুঁচের মতো পিপেট দিয়ে
এক একটি আলাদা জীবাণু তুলে তাদের আহার মেশানো টেস্ট টিউবের ভেতর ছেড়ে উজ্জ্বল ইলেকট্রিক বাটির তলায় রেখে দিয়েছিলাম। সেই ইলেকট্রিক আলোয় সূর্যের কাজ করেছিল। জীবাণুগুলো লক্ষ লক্ষ গুণ তাতে বেড়ে উঠেছিল। তারপর সেই টেস্ট টিউবের জীবাণু নদীর শাখায় ফেলবার পর 3 মাসে উপযুক্ত পরিবেশ পেয়ে অসম্ভব বেড়ে উঠে একদিন জলকে লাল আর আগুন করে তুলেছিল। ফ্লোরিডা আর পুয়ের্তো রিকোয় এই ব্যাপার প্রায়ই ঘটে। সাধারণত এক পাইপ জলে যে জীবাণু 500-র বেশি থাকে না, ঠিক প্রশ্রয় পেয়ে তা 3 কোটি হয়ে দাঁড়ায়। লাভালকে তাহলে জঙ্গলিরা ছেড়ে দিল? আমরা জিজ্ঞাসা করলাম। তার দেবে না? ছেড়ে শুধু নয়, সে তো ছোটোখাটো দেবতা হয়ে উঠল। তারপর তাকে বা তার ল্যাবরেটরিকে ছোঁয় কার সাধ্য? আর সাবাটিনি? সাবাটিনিকে দেবতার রাগের প্রমাণ পাবার পর তারা ধরে বেঁধে ফেলেছিল। তাকে প্রাণে মারতে বারণ করেছিলাম, কিন্তু সেই সঙ্গে বলে দিয়েছিলাম টিঙ্গার ধারের উকুমে গাছ থেকে যে তাকে পালাতে দিলেই দেবতা আবার খেপে যাবেন। সাবাটিনি ওই ফাঙ্গদের কাছেই বন্দী হয়ে আছে। কিন্তু এত কাণ্ড যার জন্যে লাভালের সেই গবেষণার বস্তুটা কি? জিজ্ঞেস করে মনে হলো আসল কাজ যখন হাসিল হয়েছে তখন প্রশ্নটা করে ঘনাদাকে ফাঁপড়ে ফেলার আর দরকার ছিল না। ঘনাদা কিন্তু মোটেই ভরকালেন না। আমাদের দিকে করুণা ভরে তাকিয়ে বললে, তাও এতক্ষণ বুঝতে পারোনি? বস্তুটা হলো ক্লোরোফিল। গাছপালা থেকে সমুদ্রের সূক্ষ্ম প্ল্যাঙ্কটন পর্যন্ত, যার দৌলতে সূর্যের আলো রাহাজানি করে প্রাণী জগতের খাদ্যের ভিত তৈরি করে, যা না থাকলে পৃথিবীতে মানুষ তো দূরের কথা, প্রাণের অস্তিত্বই থাকতো না। সেই ক্লোরোফিল কৃত্রিম উপায়ে তৈরি করবার চেষ্টা নানা দেশের বৈজ্ঞানিকরা করছেন, কিন্তু সেই ক্লোরোফিল আসলের সঙ্গে সব দিক দিয়ে মিললেও, মানে সূর্যের আলোর কোয়ান্টা ধরে কার্বন ডাইঅক্সাইডকে কার্বোহাইড্রেট করে তুলতে পারছে না, জলের হাইড্রোজেনটুকু নিয়ে অক্সিজেন মুক্ত করে দিয়ে। লাভাল সেই গবেষণাতেই অন্যদের চেয়ে অনেক দূর এগিয়েছেন। সত্যিকার ক্লোরোফিল একবার কৃত্রিম উপায়ে তৈরি হলে পৃথিবীতে অন্নাভাব বলে আর কিছু থাকবে না। মরুভূমির মাঝখানে থেকেও মানুষ নকল ক্লোরোফিল দিয়ে যত খুশি যা ইচ্ছে খাবারের মশলা তৈরি করতে পারবে। আমাদের স্বল্পাহার ব্রতটা তাহলে? শিবু কথাটা শুরু করতেই ঘনাদা শিশিরে সিগারেটের টিনটা তুলে প্যাকেটে ভরে তাকে থামিয়ে বললেন, তার আর দরকার হবে বলে মনে হচ্ছে না। লাভালের কাছ থেকে খবর এলো বলে। গল্পটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না এবং বাংলা সাহিত্যের আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।